এই মুহূর্তে সবচাইতে যেটা বড় খবর, ডোনাল্ড ট্রাম্প তিনি ইরান হামলা করেছিলেন যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর লালসাকে চরিতার্থ করবার জন্য। ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যকে আরো শক্তিশালী করতে এবং পেট্রোডলারকে শক্তিশালী করতে আক্রমণ করেছিলেন ইরানের উপরে। মুখে রেজিম চেঞ্জ বললেও মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের তেল সম্পদকে লুণ্ঠন করা এবং ডলারকে আরো শক্তিশালী করা। আর সেই কাজ করতে গিয়ে ইতিমধ্যেই ইরান যেভাবে প্রত্যাঘাত করেছে আমেরিকা এবং ইসরায়েলকে, তাতে নাস্তানুবাদ ডোনাল্ড ট্রাম্প এবং জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সবচাইতে বেশি ফেসে গিয়েছে স্ট্রেট অফ হরমুজে। যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আমেরিকা, ইউরোপ তথা পৃথিবীর 20% জ্বালানি তেল রপ্তানি হয় এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে। ফলে ইরান এই মুহূর্তে আমেরিকা এবং ইউরোপগামী সমস্ত জাহাজকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে রাস্তা। আর স্ট্রেট অফ হরমুজকে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প এখন নিজে খুলতে পারছেন না। তার কারণ ইরানিয়ান আইআরজিসি সেনাবাহিনী এই স্ট্রেট অফ হরমুজকে আমেরিকার জন্য মৃত্যুপুরীতে পরিণত করেছে। এই স্ট্রেট অফ হরমুজের জলের তলায় অসংখ্য নেভাল মাইন পুঁতে এবং স্ট্রেট অফ হরমুজ বরাবর ইরানের উপকূল জুড়ে অসংখ্য ড্রোন এবং মিসাইল নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে আইআরজিসি। যদি আইআরজিসির নির্দেশকে অমান্য করে কোনো জাহাজ পার হবার চেষ্টা করে, সেই জাহাজকে মুহূর্তেই ধ্বংস করে দেওয়ার সমস্ত ব্যবস্থা রেখেছে আইআরজিসি। ফলে যখন বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, ডোনাল্ড ট্রাম্পের মাথায় বাজ পড়ছে। তিনি এই মুহূর্তে উন্মাদ হয়ে গেছেন, মাথার তার ঠিক নেই, তিনি প্রলাপ বকছেন। এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প এখন প্রলাপ বকছেন। তার কয়েকদিন আগে ইংল্যান্ডকে হুমকি দিয়েছিলেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রকে সাহায্য করবার কোনো দরকার নেই ইংল্যান্ডের, আমেরিকা একাই ইরান যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবে। কিন্তু এই মুহূর্তে তিনি গতকাল ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া একটি সাক্ষাৎকারে সরাসরি ন্যাটো রাষ্ট্রগুলোকে হুমকি দিয়েছেন, যদি আমেরিকা যুক্তরাষ্ট্রকে এই মুহূর্তে ন্যাটোর রাষ্ট্রগুলো স্ট্রেট অফ হরমুজকে মুক্ত করতে সাহায্য না করে, তাদের জন্য ভেরি ব্যাড ফিউচার ওয়েটিং, তাদের জন্য এক ভয়ঙ্কর খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করছে। ইতিপূর্বে একাধিকবার ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন ন্যাটো সদস্যপদ ত্যাগ করবে খোদ আমেরিকা। এবার তিনি ন্যাটোকেই হুমকি দিচ্ছেন, যদি আমেরিকাকে সাহায্য চাইছেন ডোনাল্ড ট্রাম্প। অথচ কি অদ্ভুত, একাধিকবার তিনি দাবি করেছিলেন যে আমেরিকা এই যুদ্ধে বিজয়ী হয়েছে, ইরানকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিয়েছে, ইরান পরাস্ত হয়েছে, তার কাছে হাতে পায়ে ধরছে সিজফায়ারের জন্য, যুদ্ধ বিরতির জন্য তারা কান্নাকাটি শুরু করেছে, একথা অনেকবার বলেছেন। এখন তিনি বলছেন যে যদি বিশ্ববাসী তেল চায় তাহলে আমার সঙ্গে এসে হরমুজ অভিযানে যোগদান করতে হবে, আমরা মিলিতভাবে গিয়ে ইরানের আইআরজিসির হাত থেকে এই হরমুজ প্রণালী উদ্ধার করব। তাতে দেখুন ইতিমধ্যেই গোটা পৃথিবী আর যাই বুঝুক, ইরানের শক্তি যে ভয়ঙ্কর, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন ইরানের মিসাইলের হাতে বেধড়ক পিটুনি খাচ্ছে, তখন অন্য কোনো রাষ্ট্র এতই বোকা তারা আমেরিকার ফাঁদে পা দিয়ে হরমুজে এসে ইরানি মিসাইলে ক্ষতবিক্ষত হবে? চলুন দেখে নিই এই ইউরোপীয় ন্যাটো সদস্যভুক্ত রাষ্ট্রগুলো ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবে তারা কিভাবে প্রতিক্রিয়া দিয়েছে। প্রথমত, ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র জার্মানি স্পষ্ট জানিয়েছে, উইল নট প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন ইরান ওয়ার। ফ্রেডরিক মার্জ স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার সাথে গিয়ে ইরান যুদ্ধে তারা সক্রিয় অংশগ্রহণ করবে না। আমরা আগেই জানিয়েছিলাম, ফ্রান্স স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের উপরে নো বলেছিল। ইতালি, যে ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র, জর্জিয়া মেলোনির রাষ্ট্র ইতালি, যার সঙ্গে ইসরায়েলের বন্ধুত্ব গভীর, সেই ইতালি ইতিমধ্যেই মারমুখী ইরানকে দেখার পর তার অবস্থা বদলে ফেলেছে। তারা বলছে ইতালি রুলস আউট নেভাল মিশন ইন হরমুজ। ইতালি কোনোভাবেই ওই হরমুজ প্রণালীতে গিয়ে তারা যুদ্ধ করবে না। আমরা গ্রিস, যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহু তার যে হেক্সাগন গোষ্ঠীর কথা বলেছেন, সেই হেক্সাগন গোষ্ঠীর অন্যতম সদস্য ঘোষণা করেছিলেন গ্রিসের নাম, যে গ্রিস, সাইপ্রাস সহ ইসরায়েল একটি 6 রাষ্ট্রের গোষ্ঠী তৈরি করবে যারা ইরানের বিরুদ্ধে লড়াই করবে। সেই গ্রিস স্পষ্ট জানিয়েছে, উইল নট এনগেজ ইন মিলিটারি অপারেশনস অ্যাট হরমুজ। হরমুজে কোনো মিলিটারি তারা নামাবে না, কারণ সাইপ্রাসে ইতিমধ্যে ইরান যেভাবে মিসাইল হামলা চালিয়েছে, গ্রিস তার অবস্থান বদলে ফেলে এবার পালাতে শুরু করেছে। ইংল্যান্ড, আমেরিকার দীর্ঘদিনের বন্ধু, যাকে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে অপমান করেছিল যে আর সাহায্য টাহায্য করতে হবে না, এখন সেই ইংল্যান্ডেরও হাত পা ধরছে ডোনাল্ড ট্রাম্প, যাতে করে ইংল্যান্ড রণতরী পাঠায় স্ট্রেট অফ হরমুজে আমেরিকার যুদ্ধে যেন শরিক হয়। কিয়ের স্টারমার তিনি জানিয়েছেন, ইউকে স্টারমার রুলস আউট জয়নিং ওয়াইডার ইরান ওয়ার। ইরান যুদ্ধে ইংল্যান্ড আর কোনোভাবেই জড়াতে চায় না বলে স্পষ্ট জানিয়েছে কিয়ার স্টারমার, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। একদিকে যুদ্ধের পরাজয়ের আশঙ্কা,
অন্যদিকে মিত্র রাষ্ট্রগুলো যখন ডোনাল্ড ট্রাম্পকে এভাবে সপাটে চড় করছে, তার অনুরোধ ধমক কোনোটাই কাজে আসছে না পৃথিবীর কাছে, কিন্তু কোনোভাবেই তিনি ইরানের মিসাইল আটকাতে পারছেন না। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই আমেরিকার আধিপত্য ছিন্ন ভিন্ন হয়ে গেছে। 27টি সামরিক সেনা ছাউনি এই মুহূর্তে প্রায় ধ্বংসপ্রাপ্ত। আরব রাষ্ট্রগুলো এখন আমেরিকার ভরসা ছেড়ে চীনের দিকে বাঁক দিতে শুরু করেছে এবং ইসরায়েল রাষ্ট্র ইতিমধ্যে গাজা হওয়ার উপক্রম। ফলে গোটা পৃথিবীতে ডলার ডুবু এমনকি মিলিটারি যে হারে মার খাচ্ছে ইরানের হাতে, তখন আমেরিকা অসহায় বোধ করছে। ইতিপূর্বে কোনোদিনও আমেরিকার এই দ্বন্দ্ব দশা হয়নি, যখন আফগানিস্তান হামলা করেছিল, ইরাক হামলা, লিবিয়া হামলা বা পৃথিবীর যে দেশেই আমেরিকা যুদ্ধ করেছে সঙ্গে ন্যাটো সদস্যরা লেজ বেঁধে গিয়ে লড়াই করেছিল। কিন্তু এই প্রথম ইরান যেভাবে মারমুখী, তাতে কোনো ন্যাটো রাষ্ট্র আমেরিকার বন্ধু হতে আর চাইছে না, তারা লড়াইয়ে আসতে চাইছে না। চলুন দেখে নিই পরবর্তী আপডেট। অন্যদিকে অস্ট্রেলিয়াকেও অনুরোধ করেছিল ডোনাল্ড ট্রাম্প, সেই অস্ট্রেলিয়াও স্পষ্ট জানিয়েছে তারাও কোনো নেভাল টেভাল পাঠাচ্ছে না স্ট্রেট অফ হরমুজে। তবে তাৎপর্যপূর্ণভাবে আজ আব্বাস আরাগচি, ইরানের বিদেশ মন্ত্রী, তিনি দৃপ্ত কণ্ঠে জানিয়েছেন যে স্ট্রেট অফ হরমুজ কিন্তু মোটেই বন্ধ টন্ধ নয়, স্ট্রেট অফ হরমুজ খোলাই রয়েছে, কেবল আমাদের শত্রু রাষ্ট্রের জন্য বন্ধ স্ট্রেট অফ হরমুজ, কিন্তু অন্য রাষ্ট্রের জন্য স্ট্রেট অফ হরমুজ খোলা রয়েছে, খোলা থাকবে। এবং একইভাবে আমেরিকা এবং তার মিত্র রাষ্ট্রের জন্য স্ট্রেট অফ হরমুজ চিরতরে বন্ধ। যদি আমেরিকার শক্তি থাকে, আইআরজিসির সঙ্গে লড়াই করে স্ট্রেট অফ হরমুজ দখল নিক। এই প্রেক্ষিতে অপর গুরুত্বপূর্ণ আপডেট, ইউএই আরব আমিরাত, যাকে অনেকেই এখন বলতে শুরু করেছে আরবের ইসরায়েল, ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক সম্পর্ক এবং ইসরায়েল যাতে আরব দুনিয়াতে ইসলামের সর্বনাশ করতে পারে তার সব রকম ব্যবস্থাকারী রাষ্ট্রের নামই আরব আমিরাত। এই আরব আমিরাত যখন ইরানের সঙ্গে সরাসরি লড়াই করার সাহস রাখে না, তখন এই স্ট্রেট অফ হরমুজ, যা ইরান এখন ব্লক করে রেখেছে আমেরিকার জন্য, সেই স্ট্রেট অফ হরমুজকে বাইপাস করবার জন্য, তাকে ফাঁকি দেওয়ার জন্য ফুজাইরা যে বন্দর রয়েছে ওমান উপসাগরে, সেই ফুজাইরা দ্বীপ থেকে আমেরিকাকে বিপুল পরিমাণে তেল রপ্তানি করা শুরু করেছিল। আর এই খবর ইরানের কাছে আসাতেই ফুজাইরা দ্বীপে গত দুদিন ধরে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। আর এই ড্রোন হামলার ফলে আপনারা দেখছেন দাও দাও করে আগুন জ্বলছে এই মুহূর্তে ফুজাইরা বন্দরে, যেখানে বিপুল পরিমাণে তেলের স্টক ছিল, সেই তেলের রিফাইনারিতেও জ্বলছে আগুন। ফলে এই মুহূর্তে আরব আমিরাত আমেরিকাকে আর তেল রপ্তানি করতে পারছে না। সেখানকার যে গভীর সমুদ্র বন্দর ছিল, বিদেশের তেল রপ্তানির জন্য আদর্শ একটি বন্দর আরব আমিরাতের, সেই আরব আমিরাতের বন্দরে এখন ধারাবাহিক শাহিদ ড্রোন হামলা চালিয়ে ইরান তাকে পুরোপুরি ব্যবহারের অযোগ্য করেছে। গত রাতে আরো এক গুরুত্বপূর্ণ খবর, গত রাতে দুবাই এয়ারপোর্টের কাছে ইরান নতুন করে আবারও ব্যাপকভাবে ড্রোন হামলা চালিয়েছে, ফলে দুবাই এয়ারপোর্ট নতুন করে তার সমস্ত ফ্লাইট ক্যান্সেল করেছে। তৃতীয় গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা প্রত্যেকেই জানেন ইরান ইতিমধ্যেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজে উপর্যুপরি মিসাইল হামলা চালাবার পর আমেরিকার সেই গর্বের প্রতীক ডোনাল্ড ট্রাম্পের বিগ আর্মাডা এখন গভীর আরব সমুদ্রে পালিয়ে গিয়েছে। পারস্য উপসাগর থেকে প্রায় 600 কিলোমিটার দূরে এই মুহূর্তে অবস্থান করছে, যে জাহাজ থেকে আর ফাইটার জেট উঠতে পারছে না, যুদ্ধে ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তবে এই মুহূর্তে ফাংশনাল স্টেজে রয়েছে আমেরিকার তৈরি সর্ববৃহৎ যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এবার ইরান ঘোষণা করেছে তার পরবর্তী টার্গেট হলো এই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আর ফোর্ডে হামলা করবার আগে তার যে সমস্ত ইন্টেলিজেন্স সিস্টেম রয়েছে, যার সাহায্যে আর ফোর্ড ইরানের উপরে বারবার আকাশপথে গিয়ে হামলা চালাচ্ছে, সেই সমস্ত ব্যবস্থাকে এবার ধ্বংস করার কথা ঘোষণা করেছে ইরান। লজিস্টিক্স সাপোর্ট সেন্টার্স ফর ইউএসএস ফোর্ড আর কনসিডার টার্গেটস ইরানস মিলিটারি। ইরানের মিলিটারি আইআরজিসি তারা জানিয়েছে এবার তারা শুরু করবে এই ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের বিরুদ্ধে সামরিক অভিযান। ইরান এক দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনা নিয়ে চলছে, তারা স্বল্প দিনের যুদ্ধ শেষ করতে মোটেই রাজি নয়, কারণ ইতিপূর্বে আমেরিকা এবং ইসরায়েল বারবার ইরানের সামরিক হামলা চালিয়ে ইরানকে ধ্বংস করতে চেয়েছে। এবার ইরান প্রমাণ করতে চাইছে যে আগামী দিনে আমেরিকা বা ইসরায়েল ইরান আক্রমণ করতে গেলে যাতে 7 বার ভাবে বা তাদের ইরান হামলা করার স্পর্ধা যাতে আর কোনোদিনও না হয়, এই লক্ষ্যেই ইরান লড়ে চলেছে। এক সুদীর্ঘ যুদ্ধের এক লক্ষ্যমাত্রা নিয়েই এগিয়ে চলেছে ইরান। গতকাল ইসরায়েলকে চরমতম শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়েই 54 দফা মিসাইল হামলা চালায় ইরান। আর এই 54 দফা মিসাইল হামলাতে 28শে ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো ইরান ব্যবহার করলো শেরজিল 2 মিসাইল, যাকে সবাই বলছে ড্যান্সিং মিসাইল।
এই শেরজিল 2 মিসাইল অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, যার এআই সিস্টেমের মাধ্যমে শত্রুপক্ষের দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ড্যান্সিং ওয়েতে, জিগজ্যাগ ওয়েতে ফাঁকি দিয়ে তার টার্গেটে গিয়ে আক্রমণ করতে পারে, ইচ্ছা মতো তার গতিপথকে পরিবর্তন করতে পারে বলে এই মিসাইলকে বলা হয় ড্যান্সিং মিসাইল। এবং 2000 কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সক্ষমতা রাখে এবং তাতে প্রায় 700 থেকে 1000 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করার ক্ষমতা রাখে এই শেরজিল 2 মিসাইল। গতকাল চারটি শেরজিল মিসাইল ইসরায়েলের 4টি বিভিন্ন সামরিক ছাউনিতে গিয়ে আক্রমণ হেনে ব্যাপক ধ্বংস চালিয়েছে ইসরায়েলে। গত কয়েকদিন ধরে ইসরায়েল ধারাবাহিক বিশ্বের কাছে অভিযোগ জানিয়েছে ইরানের বিরুদ্ধে। ইরান নাকি ক্লাস্টার বোমা মারছে খোররাম শাহের 4 মিসাইলের মাধ্যমে। তাদের বিপুল সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, হতাহত হচ্ছে। তাই বিশ্ববাসীর কাছে বলছে ইরান ইভিল স্টেট, তারা অন্যায় যুদ্ধ করে সাধারণ মানুষ খুন করছে ইসরায়েলের। কতটা অদ্ভুত এবং কতটা হাস্যকর দাবি! তারা দাবি করছে ইরান সেনাবাহিনীকে আক্রমণ না করে সাধারণ মানুষ আক্রমণ করছে। কেন এটা করবে ইরান? অথচ পৃথিবী জানে এই ইসরায়েল রাষ্ট্র তার জন্ম থেকেই প্রতিবেশী সমস্ত রাষ্ট্রে কয়েক লক্ষ নিরীহ মানুষকে খুন করে কুখ্যাত হয়ে আছে। সেই ইসরায়েল গতকাল আরো একবার গাজা ভূমিতে আক্রমণ করে 15 জন নিরীহ মানুষকে খুন করার পর বর্বর আইডিএফ সেনা দাবি করেছে তারা 15টি কুকুরকে হত্যা করেছে। তারা গাজাবাসীকে কুকুর বলে অভিহিত করে, সাধারণ নাগরিককে। আর তারা বলছে যে ইরান ইসরায়েলি সাধারণ নাগরিককে খুন করছে, সামরিক অফিসারদের খুন না করে। তাই ক্লাস্টার বোমা যেন ইরান ব্যবহার না করে। আর এই আবহে এবার ইরান ছেড়েছে শেরজিল 2। দেখে নিক ইসরায়েল শেরজিল 2 এর কি ধ্বংসাত্মক ক্ষমতা। পবিত্র রমজান মাসে কুচক্রী ইহুদি আর খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে একাই লড়ছে ইসলামিক রিপাবলিক ইরান। কিন্তু মোস্ট ডিস্টার্বিং ফ্যাক্ট হল 57টা মুসলিম দেশের মধ্যে তুর্কির মিলিটারি পাওয়ার এই মুহূর্তে বিশ্বের 9ম। অটোমান এম্পায়ার বা উসমানী খেলাফতের সময় তুর্কির সেনাবাহিনীর নাম ছিল জানেসারি। সে ছিল এক দুর্ধর্ষ সেনাবাহিনী। আবার 170টি নিউক ওয়ারহেড সমেত পাকিস্তানের মিলিটারি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের 13তম শক্তিশালী সামরিক বাহিনী। আর এরপরেই 14 নম্বরে আছে ইন্দোনেশিয়ার আর্মি। তাই স্বভাবতই একটা প্রশ্ন আজ সবার মনে, কেন মুসলিম উম্মার কথা বলা সত্ত্বেও এই সরকারগুলোর কেউই আজ ইরানের পক্ষে নেই? এই 57টি মুসলিম দেশের কেউই কেন ইরানকে মিলিটারি সাপোর্ট দিচ্ছে না, নাকি ইচ্ছে থাকলেও দিতে পারছে না? চলুন রিলিজিয়াস ইমোশনকে অ্যাভয়েড করে বাস্তবতা নিরিখে আমরা এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। প্রথমেই মুসলিম দেশগুলোর শাসন ব্যবস্থার বৈচিত্র্য বোঝা জরুরি। সরি, আমার কোনো এডিটর সাহেব নেই, থাকলে ম্যাপে দেখিয়ে দিতাম এবং এক্সপ্লেইন করতে পারতাম, বাট আই ডোন্ট হ্যাভ। যাই হোক, আমরা আবেগের জায়গা থেকে বলি উম্মাহ এক। ধর্মীয়ভাবে এই ধারণা শক্তিশালী হলেও ভূ রাজনৈতিক পয়েন্ট অফ ভিউ থেকে এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত জটিল। ওয়াইসির যে 57টি দেশ আছে তাদের শাসন ব্যবস্থা লক্ষ্য করুন। কিছু দেশে আছে রাজতন্ত্র ও আমিরাত, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, আমিরাত। আবার সংসদীয় প্রজাতন্ত্র আছে বাংলাদেশ, পাকিস্তান এবং ইরাকে। প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা আছে ইন্দোনেশিয়া, তুরস্ক, নাইজেরিয়াতে। আবার ধর্মতান্ত্রিক মডেল যেমন রিপাবলিক অফ ইরাক এন্ড আফগানিস্তান, আমিরাতে আফগানিস্তান। তো রাষ্ট্রবিজ্ঞানের মূল কথা কি? রাষ্ট্র চলে জাতীয় স্বার্থে, ধর্মীয় আবেগে নয়। এবার আসি জাতিগত পরিচয় ও বৈদেশিক নীতির প্রসঙ্গে। লক্ষ্য করুন, এই 57টা দেশের মানুষ কোনো একক জাতির নয়। এখানে আছে আরব, তুর্কি, পার্সিয়ান, মালয় এবং আফ্রিকানরা। তার মানে একজন ইন্দোনেশীয় মুসলমান আর একজন মরক্কান মুসলমান, তাদের ধর্ম এক হলেও তাদের সংস্কৃতি, ভাষা, ইতিহাস সম্পূর্ণ আলাদা। বৈদেশিক নীতিতেও কিন্তু ভিন্নতা আছে। কেউ আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, কেউ রাশিয়া বা চীনের সাথে ঝুঁকে আছে, আবার কেউ কেউ পুরোপুরি নিরপেক্ষ। এবার আসি পেট্রো ডলার আর ডলার রিজার্ভের চক্করটা বুঝতে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এটাই সবচেয়ে বড় কারণ। বিশ্বের 80% তেল এখনো ডলারেই বিক্রি হয়। আর গালফ দেশগুলো তাদের তেলের টাকা রাখে ইউএস ট্রেজারি বন্ডে। যেমন সৌদি আরবের ফরেন রিজার্ভ আছে 463 বিলিয়ন ইউএস ডলার, ইউনাইটেড আরব আমিরাতের আছে 238 বিলিয়ন ডলার, কাতারের আছে 72 বিলিয়ন ডলার। যদি এই দেশগুলো ইরানের পক্ষে যাবার চেষ্টা করে তাহলে আমেরিকা তাদের সব কয়টার রিজার্ভ ফ্রিজ করে দেবে এবং সুইফট বন্ধ করে দেবে। অর্থাৎ এক নিমেষে তাদের অর্থনীতি ধসে পড়বে। এবার আসি আমেরিকার সামরিক ছাতা বা সিকিউরিটি আমব্রেলা প্রসঙ্গে। আমরা তো গালফ দেশগুলোর জৌলস আর তেলের খনি নিয়ে অনেক গল্প শুনি, কিন্তু একটা রূঢ় বাস্তব কথা কি জানেন? এই বিশাল ঐশ্বর্য রক্ষা করার ক্ষমতা কিন্তু তাদের নিজেদের হাতে খুব একটা নেই।
এখানে চলে আসে এক বিশাল আমব্রেলা বা ছাতার গল্প, যাকে বলা হয় আমেরিকার সামরিক ছাতা। প্রথমেই ধরুন সৌদি আরবের কথা। এদের হাতে রিয়াল, দিনার এসবের অভাব নেই, কিন্তু ইরানের ড্রোন হামলা রুখতে তাদের সেই আমেরিকান প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের উপরই ভরসা করতে হয়। তাদের প্রিন্স সুলতান বেইজ আসলে আমেরিকার প্রযুক্তি ছাড়া অচল। এরপর আসি আমিরাতের কথায়। আল দাফরা বেইজে বসে তারা স্বপ্ন দেখে আধুনিক বিশ্বের, কিন্তু তাদের তেল খনি আর গগনচুম্বী দালানগুলোর নিরাপত্তার গ্যারান্টি দেয় কে? আমেরিকান ইন্টারসেপ্টরগুলো। এগুলো ছাড়া তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কল্পনা করাও কঠিন। আর কাতার, তাদের তো পুরো ডিফেন্স মেকানিজমটাই মার্কিন নির্ভর। আল উদেইদ বেইজে আমেরিকার উপস্থিতি না থাকলে কাতারের প্রতিরক্ষার দেয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। সবশেষে আসি বাহরাইনের প্রসঙ্গে। নামটা ছোট হলেও গুরুত্ব অনেক, কারণ সেখানে বসানো আছে পেন্টাগনের বিখ্যাত 5th ফ্লিট বা পঞ্চম নৌবহর। তাদের নৌ নিরাপত্তা মানেই হলো আমেরিকার সরাসরি পাহারাদারি। পেন্টাগন হাত সরিয়ে নিলে বাহরাইনের সমুদ্র সীমা কার্যত অরক্ষিত হয়ে পড়বে। তাই সহজ কথায় বললে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো অর্থনৈতিকভাবে জায়ান্ট হতে পারে, কিন্তু সামরিক শক্তির জন্য তারা এখনো আমেরিকার এই বিশাল ছাতার নিচে আশ্রয় খুঁজছে। এটা ছাড়া তারা কতটা অসহায় সেটা এই সমীকরণ থেকেই স্পষ্ট। এছাড়াও ইরানের নিজেরও কিছু ভুল আর বিচ্ছিন্নতাবাদী মনোভাব তাদের এই আইসোলেশনের জন্য দায়ী। ইরানের ড্রোন আর মিসাইল যখন দুবাই বা সৌদিতে আঘাত হানছে, তখন ওআইসি এবং জাতিসংঘ ইরানকে আক্রমণকারী হিসেবেই দেখাতে বাধ্য হচ্ছে। নিজেদের প্রতিবেশীর উপর হামলা চালিয়ে ইরান আজ অনেকটাই একা হয়ে গেছে। পাশাপাশি খোমেনির মৃত্যুর পর তেহরানের নেতৃত্বের যে অনিশ্চয়তা, তা দেখে কোনো দেশই এখন ইরানের ওপর বাজি ধরতে চাচ্ছে না। গ্লোবাল এনার্জি আর নিরপেক্ষ দেশগুলোর প্রসঙ্গে যদি বলি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা বাংলাদেশের মতো দেশগুলো যুদ্ধের ময়দান থেকে অনেক দূরে। তাদের কাছে অগ্রাধিকার হলো নিজেদের অর্থনীতি এবং বিনিয়োগ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা, যাকে সংক্ষেপে বলা হয় IEA, তেল রিজার্ভ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে বাজারে তেলের দাম খুব বেশি বেড়ে না যায়। অর্থাৎ মুসলিম দেশগুলো এখন উম্মার চেয়ে নিজেদের বাজার আর অর্থনীতিকে বেশি প্রাধান্য দিচ্ছে। ফাইনালি রিয়েল পলিটিকেরই আসলে জয় হয়। ইতিহাস বলে ধর্ম মানুষকে এক সুতায় গাঁথে সত্য, কিন্তু আধুনিক রাষ্ট্র চলে ভূগোল, অর্থনীতি এবং ক্ষমতার অঙ্কে। 2026-এর এই যুদ্ধ একটা রূঢ় সত্য প্রমাণ করেছে, সেটা হলো শেষ পর্যন্ত রিয়েল পলিটিক বা বাস্তবতার রাজনীতিরই জয় হয়। এই এপিসোডে আমি জানি আপনারা অনেকেই হয়তো সামান্য মর্মাহত হয়েছেন এই কথা ভেবে, যে তাহলে কি মুসলিম দেশ হিসেবে ইরানের পাশে বাকি 56টা মুসলিম দেশের কেউই দাঁড়াবে না? এখনই এই ব্যাপারে চূড়ান্ত মন্তব্য করা বেশ কঠিন। কেন কঠিন সেটা তো এই এপিসোডের আলোচনায় আমি চেষ্টা করলাম আপনাদের বুঝিয়ে বলার জন্য। আমি সঠিক হতে পারি, আবার আমার বোঝায় সীমাবদ্ধতা থাকতে পারে, ভুলও হতে পারে। তাই আমার এই ব্যাখ্যা যদি কারো মনোভূত না হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী। তবে আপনি এই ব্যাপারটা নিয়ে কি ভাবছেন? আপনার কি মনে হয় কেন অন্য মুসলিম রাষ্ট্রগুলো ইরানের পাশে আজ নেই? যদি এই ব্যাপারে আমার ব্যাখ্যার বাইরে আপনার নিজস্ব কোনো ব্যাখ্যা থাকে, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।